নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ৪২ দিন পর অবশেষে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আংশিকভাবে উঠল। তারা শনিবার থেকে কাজে যোগ দেবেন। হ্যাঁ, আংশিক কেন বলছি, তারা একটা এসওপি তৈরি করবেন এবং যেখানে যেখানে দরকার তারা সেখানে কাজ শুরু করবেন। ভবিষ্যতের পথ তারা খুলে রেখেছেন। তারা যে সমস্ত দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন সেই দাবিগুলো পূরণ না হলে তারা আবার সরাসরি কর্মবিরতির রাস্তায় যাবেন। সেই 9 আগস্ট আরজি করে ডাক্তারি যে অভয়া, যে ডাক্তারকে ধর্ষণ এবং খুনের পর এদের আন্দোলন শুরু হয়েছিল। এবার চলুন আমরা এই যে ৪২ দিনের এদের যে নাছোড় যে আন্দোলন, যে কর্মবিরতি, তার থেকে আমরা কি পেলাম, বাংলা কি পেল, আমরা এটা পর্যালোচনা করি। প্রথমেই বলে রাখা ভালো, এরা এই যে জুনিয়র ডাক্তারেরা কিন্তু কোনো সময় যখন তাদের দাবিপত্রগুলো জানিয়েছিলেন, কোনো সময় কোনো রাজনৈতিক দাবি ছিল না। তারা যে দাবিগুলো জানিয়েছিলেন সেগুলো মূল কিন্তু ছিল হচ্ছে এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে তারা নাড়িয়ে দিতে চেয়েছিলেন বা এই সিস্টেমে বদল আনতে চেয়েছিলেন। তাই জন্য তারা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছিলেন, তাই জন্য তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, তাই জন্য তারা স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ দাবি করেছিলেন। কিন্তু কোনো সময় তাদের কিন্তু কোনো রাজনৈতিক দাবি ছিল না। তাহলে স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগও তারা দাবি করতেন, কোনো সময় কিন্তু করেনি। তাদের লড়াইটা ছিল এই সিস্টেমটাকে ধরে ঝাঁকিয়ে দেওয়ার। এবং আজকে বলছি এই ৪২ দিন পর তারা কিন্তু সেটা সেই কাজে চূড়ান্ত সফল। কেন সফল? আজকে আমরা যেটা দেখেছিলাম যে সরকারি হসপিটাল বলা হয়েছিল যে গত ১৩ বছরে নাকি প্রচুর উন্নতি হয়েছে, নীল সাদা রং হয়েছে, জেলায় জেলায় মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়েছে, কিন্তু তার আড়ালে কি ছিল? আজকে ডাক্তারদের এই আন্দোলন সেটাকে বেআব্রু করে দিল। যে হসপিটালের ন্যূনতম পরিকাঠামোটাই নেই, না আছে নিরাপত্তা, না আছে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, ন্যূনতম পরিকাঠামোটাই নেই। সেখানে দাঁড়িয়ে ফলে যেটা হতো, এতদিন ধরে হসপিটালে পরিকাঠামো না থাকার জন্য, নিরাপত্তা না থাকার জন্য এই ডাক্তাররা যারা ওখানে ফ্রন্টলাইনে কাজ করছেন, জুনিয়ররা, তারা নানাভাবে আক্রমণের শিকার হতেন। তো সেখানে দাঁড়িয়ে তারা আজকে দীর্ঘদিনের যে যন্ত্রণা, তাতেই তাদের পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা কি সত্যিই জানতাম যে যেভাবে এই যে থ্রেট কালচার যেটার কথা বলা হচ্ছিল, যেটা উত্তরবঙ্গ লবি নিয়ন্ত্রিত, সেই থ্রেট কালচার এভাবে যে ডাক্তারিতে বা পরিষেবায় জাঁকিয়ে বসেছে, সেটা আমরা সত্যিই জানতাম না। ভাবা যায় যে এন্টায়ার আর কি কে এমবিবিএস পাশ করবে, কে ইন্টার্নশিপ পাবে, কে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হচ্ছে, কাউকে পিএইচডির জন্য টাকা চাওয়া হচ্ছে এবং এগুলো না মানলে তাদের থ্রেট করা হচ্ছে। এবং যারা ডাক্তার, যারা সিনিয়র, তারা যদি কথা শুনে না চলেন তাদের বদলি করে দেওয়া হচ্ছে। এবং সেটা একটা নির্দিষ্ট লবি সেটা নিয়ন্ত্রণ করেছে। আজকে প্রায় বলছি ২১ সালের পর থেকে এটা মারাত্মকভাবে বেড়ে যায়। এবং তাদের মাথায় কারোর আশীর্বাদ না থাকলে কি তারা এরকমভাবে ছাতা ঘুরিয়ে যেতে পারে? বা এখনো সময় পারে না। আমরা কি জানতাম আজকে যদি ধরুন এই আন্দোলনটা না হতো, তাহলে এই কিভাবে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতিটা জাঁকিয়ে বসেছে? আজকে যদি ভাবেন যে আরজি কর হসপিটাল একটা বিচ্ছিন্ন ঘটনা, যে ওখানে সন্দীপ ঘোষ যে দুর্নীতি করেছেন সেটা শুধুমাত্র হয়তো একটা আরজি করের মধ্যেই সীমাবদ্ধ আছে, সেটা একেবারে ভুল। সেটা এই একের পর এক হসপিটালে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক দুর্নীতি হয়েছে। এবং সেখানে স্বাস্থ্য ভবন তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেই দুর্নীতি হয়েছে। সেটা টেন্ডারে দুর্নীতি হয়েছে, সেটা কোভিড পিরিয়ডে দুর্নীতি হয়েছে। এমনকি বলা হচ্ছে যে পাঞ্জাব থেকে ৮ কোটি টাকার অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। এখানে টাটা মাহিন্দ্রা থাকতো, কেন পাঞ্জাবে অ্যাম্বুলেন্স কেনার জন্য গেছে জানি না। এবং নির্দিষ্ট কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে। সব জায়গাতে যদি দেখেন, সেটা হসপিটাল, সেটা বিভিন্ন মেশিন কেনা, সেটা কোভিডের সময় কিট, তারপরে স্যানিটাইজার, সেগুলো নিয়ে, ফলে যেদিকেই তাকাবেন সেখানে দাঁড়িয়ে সেই দুর্নীতিটাই কিন্তু প্রধান হয়ে উঠছে। এরকম নয়
যে প্রশাসন জানতো না বা স্বাস্থ্য দপ্তর জানতো না। আখতার আলী সেই 21 সালে অভিযোগ জানিয়েছিলেন, তো তারপর থেকে 21 থেকে 24 অভয়ার মৃত্যু না হলে কিন্তু সেটা সারফেসেই আসতো না। একইভাবে সন্দীপ ঘোষ যখন ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন তখনও তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল, কিন্তু প্রশাসনের টনক নড়েনি। তো এই ডাক্তারদের যে আন্দোলন, সেটা আমরা কি দেখতে পেলাম, যে এন্টায়ার যে এই দুর্নীতি, যে নিরাপত্তাহীনতা, আজকে সেটা হাট হয়ে খুলে গেল। যে কতটা আজকে 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 এই ছেলেগুলো পড়াশোনায় শিক্ষিত, মেধাবী, তারা এসে কেন এই পরিবেশের মধ্যে তারা মানাবে, কেন তারা এই পরিবেশের মধ্যে কাজ করবে ছেলেগুলো। এবং শুধুমাত্র নানা মহল থেকে সমালোচনা হচ্ছিল, স্বাভাবিক, যারা শাসক দলের ঘনিষ্ঠ আছেন, যারা শাসক দল পিঠ দেয়ালে ঠেকে গেলে এরাই সামনে নানা আর কি মুখোশ পরে বেরিয়ে পড়েন, তারা বলতে শুরু করে দিয়েছিলেন যে ডাক্তারদের এই আন্দোলন নাকি পথ হারিয়েছে, এবার তারা উঠে যাক। মধ্যখানে কোনো সময় বলা হলো যে কর্মবিরতির জেরে একাধিক নাকি মৃত্যু হয়েছে, কোনো সময় বলা হলো যে এই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক বামপন্থী দল, এদের হাতে কিছু নেই। কোনো সময় বলা হলো এরা মূল যে কোর ইস্যু অভয়ার মৃত্যু, তার থেকে দূরে সরে গেছে, ব্লা ব্লা ব্লা, নানা কথা। এবার একটা একটা করে প্রতিটা আমরা বলি। দেখুন, কোনো সময় এতে এরা রাজনৈতিক রং মিশতে দেননি এতে। হ্যাঁ, এটা ঠিক যে ছাত্র আন্দোলন, এটা একটা নতুন ধরনের ছাত্র আন্দোলন, সেখানে যারা প্রত্যেকেই আদর্শগত কিছু ভাবনা আছে বা কেউ কারোর পতাকা বহন করেন ছাত্র সংগঠনে, সবাই সেই পতাকাটা ছেড়েই কিন্তু এখানে এক হয়েছিলেন। এবং এখানে কোনো প্রথম সারির পলিটিশিয়ান যে কোনো দলেরই হোক, তারা কিন্তু ঘেঁষতে দেননি। এবার দ্বিতীয়তে আসুন। দ্বিতীয় যেটা বলা হচ্ছিল যে এরা যে আন্দোলনটা করছেন সেটা সরকার যথেষ্ট সহনশীল, তারপরেও এরা সেখানে মানছেন না। মুখ্যমন্ত্রী চলে গেলেন ওখানে, তারপরেও এরা আঁকড়ে ধরেছিলেন এবং আদালত তাদের বলেছে যোগ দিতে, তারপরেও কিন্তু তারা যোগ দিচ্ছেন না। প্রথমত কতগুলো কথা, আদালত কিন্তু কোনো সময় সরাসরি তাদের বলেনি যোগ দিতে। আদালতের লাস্ট যে 17 তারিখের রায়, সেখানে এদের পক্ষে যে ইন্দিরা জয়সিং, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যদি ডাক্তারেরা বোঝেন যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না, তাহলে তারা জয়েন করবেন। এবং আদালত আগের দিনের যে রায় 10 তারিখ, সেখানে বলে রেখেছিল যে আর কি তারপরের দিন 5টার মধ্যে যদি তারা জয়েন না করেন, তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। কোনো সময় বলেনি যে তোমরা জয়েন করো, ফলে জয়েন না করলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু পরের দিনও আদালতের যে 17 তারিখ রায়, সেখানেও কিন্তু ছত্রে ছত্রই একই জিনিস উঠে এসেছে। এবং আদালত বলেছে যে কনফিডেন্স বিল্ডিং মেথড, তার জন্যই আমরা একাধিক পদক্ষেপ নিতে বলেছি, সেটা 14 দিনের মধ্যে শেষ করতে বলেছে। সেই ক্যামেরা ইনস্টলেশন, এমনকি ভাবা যায় যে পানীয় জল সেটা পর্যন্ত নেই সেখানে হসপিটালে, ঠিকভাবে টয়লেট নেই, যারা ছেলে হোক বা মেয়ে হোক তাদের ঘুমানোর বন্দোবস্ত নেই। এদিকে অভয়াকে 36 ঘন্টা ডিউটি করতে হয়েছে। তাহলে এইগুলো এতদিন ধরে কেউ দেখায়নি কেন? আর এবার অন্যরা যারা বলছিলেন যে এর ফলে গরিব গুরব নাকি অনেকে মারা গেছে, সেটা কিন্তু 29 জন। মুখ্যমন্ত্রী তাদের ক্ষতিপূরণ 2 লাখ টাকা করে দেবেন বলেছিলেন, যদিও আমরা দেখলাম বালুরঘাট এবং বাঁকুড়া দুটো পরিবার তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করে বলেছে না, এই একজন তো মারা গেছে বলছে 6 তারিখ অভয়ার মৃত্যুর আগে, আর আরেকজন বলছে নার্সিংহোমে মারা গেছে, এবং ডাক্তারবাবুরা তাদের সাপোর্ট করেছেন, তারা এই টাকা পর্যন্ত নিতে চায়নি। এবং সরকারকে এবার বলা হয়েছে যে হলফনামা দিয়ে জানাতে যে এই 29 জন মৃত্যু তারা কোথা থেকে পেলেন। একটা কাগজের রিপোর্টকে তারা নিজেদের রিপোর্ট বলে বানিয়ে ছেড়ে দিয়েছিলেন বাজারে। ফলে এই 29টা মৃত্যু তারা কোথা থেকে পেলেন? ফলে দেখুন, এক কর্মবিরতির জেরে 29 জনের মৃত্যু হয়েছে, সেটা ঠিক কথা নয়। যে আর কি আমি যে বললাম, নানাভাবে তাদের গায়ে কালি লাগানোর চেষ্টা হয়েছে। এবার এই যে মুখ্য সচিবের যে চিঠি স্বাস্থ্য সচিবকে দিয়েছেন, সেখানে দেখতে পারবেন, সেখানে বলা হয়েছে যে প্রতিটা হসপিটালে একটা ডিসপ্লে বোর্ড করার কথা। সেখানে হসপিটালের কতগুলো বেড আছে, কতগুলো ফাঁকা আছে, এবং এটা সেখানে যেমন থাকবে, এবং রেফারেল যেটা এক হসপিটাল থেকে অন্য হসপিটালে করা, সে একটা থাকলে সেটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে সেখানে। তাহলে এর ফলে আগামী দিনে কাদের সুবিধা হবে? এখানে কি ডাক্তারদের সুবিধা হবে, না কি যারা এই যে গরিব গুরব মানুষগুলো যে এখানে আসেন তাদের সুবিধা হবে? ফলে যারা একতরফাভাবে বলে যাচ্ছিলেন যে রেফারেল, যে এরা নিজেদের স্বার্থে আন্দোলন করছে, সেটা আবার মনে হয় তাদের যে এই যুক্তি, সেটা অনেক ভোতা হয়ে যায়।
এবার আসুন এই যে ছেলেগুলো, বর্তমান প্রজন্মের যে ছেলেগুলোকে আমরা সবসময় ভাবতাম কি যে এরা স্বার্থপর, এরা নিজেরটার বাইরে কিছু জানে না, এরা নিজেরটা হয়ে গেলেই খুশি আর বাদবাকি কারোর দিকে তাকিয়ে থাকে না, কিন্তু এই আন্দোলন কি সেটা প্রমাণ করলো? এদের কেরিয়ারের পরোয়া না করে এরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে এরা একটাই এদের দাবি ছিল যে জাস্টিস ফর আরজি কর, বিচার চাই। সে বিচার যেমন অভয়ার মৃত্যু নিয়েও চাই, তেমনি বিচার চাই যে 5 দফা দাবিতে তারা নেমেছিল, নিরাপত্তা থেকে পুলিশ কমিশনার বদল, 5 দফা দাবিতে সবকটার বিচার তারা, এবং তারা বিচার কিন্তু আদায় করেও নিয়েছে। বিচার একটা শাসককে তারা মাথা নোয়াতে বাধ্য করেছে। হ্যাঁ, অনেকে হয়তো বলছেন যে বদলিগুলো হচ্ছে সেগুলো খুব একটা প্রাসঙ্গিক নয়, পুলিশ কমিশনারকে তো ভালো পদ দেওয়া হয়েছে বা স্বাস্থ্য দপ্তর কর্তাকেও ভালো পদ দেওয়া হয়েছে, কিন্তু এটাই বা কম কি যে এতদিন ধরে যারা ভেবেছিল যে তাদের নিজেদের ইচ্ছা মতো সব করা যাবে, কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলনের কাছে তাদের মাথা নোয়াতে হলো। এবং এই যে ধরুন জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন, সেটা তো আর সেখানে থেমে থাকলো না। আজকে এই আন্দোলন ছড়িয়ে গেছে সারা বিশ্বের নানা প্রান্তে। সেখানে সবাই রাজ্যে গেছে, সেখানে সবাই দিনে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। ফলে মানুষের মধ্যে তারা একটা জাগরণ ঘটিয়ে দিয়েছেন। আমার সাংবাদিকতা কেরিয়ারের 27 বছরের আমি সত্যিই দেখিনি, আমি যারা সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলছি, এরকম জনজাগরণ, এরকম একটা অরাজনৈতিক আন্দোলন কেউ কিন্তু সত্যি তারাও দেখেনি, তাদের স্মরণেও নেই। কেউ কোনো কোনো ঘটনা হয়তো টুকরো টুকরো বলছে, কিন্তু এইভাবে এন্টায়ার মাসকে যারা জাগিয়ে দিয়েছে তারা কিন্তু সত্যি করা দেখা যায়নি। এর পরবর্তীকালেও ধরুন আমি যেটা বললাম, এরা ফিরে যাওয়ার পরেও যদি সরকার মনে করে আবার আগের মতো চালাবে, সেটা আর চালাতে পারবে না, কারণ মানুষ কিন্তু অনেক জাগ্রত হয়ে গেছে। যে কোনো আন্দোলন যদি সরকারের ওপর একটা চাপ থাকে, একটা যদি চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকে, সেটাই গণতন্ত্রের পক্ষে অনেক শুভ। তাহলে আর কি থাকলো? যেমন এই নানা মেজার নেওয়া হচ্ছে, সেটা তো সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। চন্দ্রচূড় বলে দিয়েছেন 14 দিনের পর কি কি হবে সেটা জানাতে। এবার কি পড়ে থাকলো? এবার এইটার পাশাপাশি যেটা পড়ে থাকলো, এই যে থ্রেট কালচার, সেটা ভাঙা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কি ব্যবস্থা হয় তাদের বিরুদ্ধে? শুধু সাসপেনশন তো ব্যবস্থা না, তাদের বিরুদ্ধে তো ডিসিপ্লিনারি অ্যাকশন শুরু করতে হবে। এই উত্তরবঙ্গ লবি যদিও এখন অবশ্য ভেনে খান যারা এতদিন ধরে এই থ্রেট কালচারটা চালিয়েছেন। এবার আর একমাত্র যেটা এর পাশাপাশি এরা যে নিশ্চয়ই নজরদারি রাখবেন, সেগুলো সরকার যা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলো কার্যকর হয় বা না হয়। আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে অভয়ের মৃত্যুর বিচার। এটা এখনো পর্যন্ত তারা সন্তুষ্ট যেভাবে বিচার এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে সিবিআই এখনো পর্যন্ত 2জনকে গ্রেপ্তার করেছে, সঞ্জয় রায় ছাড়া। সন্দীপ ঘোষকে এই কেসে করেছে এবং টালা থানার ওসিকে পর্যন্ত, প্রাক্তন ওসিকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, আরো নানাজন স্ক্যানারে আছেন। ফলে এইটার তদন্ত, এইটা তারা যদি রাস্তায় থাকে বা তারা যদি থাকে, তাহলে সিবিআই এর ওপরও একটা চাপ থাকবে, কারণ তারা রাস্তায় থাকলেই বাংলার জনগণও রাস্তায় থাকবে। আর এই যে বলেছিলাম, এই যে যেটা পাল্টা যুক্তি দেওয়া হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন না, যেতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ 2 দিন আগেই তিনি কিন্তু বলেছিলেন এদের সঙ্গে আর আমি কথা বলবো না। বলার পর, কারণ জানেন যে জনমত এখন ওদের পাশে এবং সরকার এর ওপর আস্থাটা বা বিশ্বাসটা তারা হারিয়ে ফেলেছে। এরা হারিয়ে ফেলা মানে কারা? এরা হচ্ছে বর্তমান জেনারেশন, যারা আজকে যদি থাকে, আজকে দেখুন এটা তো একদিনের বিষয় নয়, আজকে তাদের কর্মসংস্থান নিয়ে দীর্ঘদিনের যে প্রশাসনের ওপর জমে থাকা ক্ষোভ, সেটা একটা স্ফুলিঙ্গর পর জ্বলে উঠেছে। এটা শুধুমাত্র অভয়া সেই বারুদের কাজ করেছে। এবার দেখার যে আগামী দিনে সরকার কি তাদের এই যেগুলো বলা হচ্ছিল তাদের স্ট্যান্ডে কোনো বদল আনে, নাকি একইভাবে সেই হুমকি সংস্কৃতি, সেই সিন্ডিকেট রাজ, সেগুলো একইভাবে চলবে? কারণ ওইটাও তো একটা পেশি শক্তির আস্ফলনই। যে পেশি শক্তির আস্ফলন আমরা আজকে বিভিন্ন জায়গা থেকে রাজ্যে বা জেলায় খবর পাই, সেটাও তো একটা পেশি শক্তির আস্ফলন। ফলে আমাদের কিন্তু নজর থাকবে। প্রত্যেকেই এখন কিন্তু অনেক জাগ্রত। সরকার আগে যা করেছিল, এখন যদি মনে করে যে একইভাবে করে পার পেয়ে যাবে, আমার মনে হয় না। সেই একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেল জুনিয়র ডাক্তাররা। এবং বাঙালি যে প্রতিবাদ করতে পারে, যে আমরা হারিয়ে গিয়েছিল যে প্রতিবাদের ভাষা, বাংলা মানেই প্রতিবাদটা বাংলা থেকেই শুরু হয়, সেটা আবার তারা বাংলাকে ফিরিয়ে দিল। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।